শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনা পরীক্ষায় র্যাপিড পিসিআর মেশিন স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর। জটিলতা কাটবে বিভিন্ন দেশ ভ্রমণে বিরাজমান জটিলতা। মৃত্যুর ২৫ বছরেও চিত্রনায়ক সালমান শাহকে ভুলতে পারেননি ভক্তরা। তার প্রয়াণে বাংলা সিনেমায় তৈরি হওয়া শূন্যতা সহজে পূরণ হবে না দাবি ভক্তদের। সিলেটে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন শফিকুর রহমান চৌধুরী। লুৎফুর রহমানের স্থলাভিষিক্ত হলেন সাবেক এই সাংসদ। মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে সাইফুর রহমানকে স্মরণ। সিলেটের উন্নয়ন ঘিরেই ছিল তার জীবন ও কর্ম, দাবি দলীয় নেতাদের। আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার কথা জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। করোনায় দেশে ৬৫ জনের প্রাণহানি, আরও ২,৭১০ জনের শরীরে করোনা শনাক্ত। সিলেট বিভাগে করোনায় মৃত্যু ১১০০ ছাড়ালো, ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত ৮১। বাহরাইনে দায়িত্বরত ফিলিপাইনের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও বিদায় সংবর্ধনা প্রদান। এতক্ষণ দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনা ভাইরাসের জন্য পিসিআর পরীক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে একথা জানান। মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় দুটি বিষয় এসেছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন জায়গায় এখন নতুন করে কন্ডিশন দেওয়া হচ্ছে যে ফ্লাইয়ের ৪ থেকে ৮ ঘন্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে। বেশ কয়েকটি দেশ থেকে এই শর্ত দিয়েছে, সেজন্য গত কয়েকদিন থেকে আলোচনা চলছিল। আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে ২ বা ৩ দিনের মধ্যে এয়ারপোর্টেই একটা টেস্টিং ফ্যাসিলিটিস করা হবে, যাতে ফ্লাইট করার ৪ ঘন্টার মধ্যে ওনারা টেস্ট করতে পারেন। বিমানবন্দরে কবে থেকে পিসিআর টেস্ট চালু হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকেই ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, যত কুইকলি সম্ভব ২-৩ দিন তা ৭ দিনের মধ্যে এটা হয়ে যাবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের আন্তর্জাতিক ফ্লাইট যাচ্ছে ৩ জায়গা থেকে। প্রাইমারিলি ঢাকা বিমানবন্দরে হবে, কিন্তু আলোচনার মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দর আছে। কত সময়ের মধ্যে রিপোর্ট দিতে পারবে এ বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমরা কথা বলে দেখছি ৪ ঘন্টার মধ্যেই রিপোর্ট দেওয়া সম্ভব। বাংলাদেশের সিনেমা জগতের মহানায়ক বলে যাকে আখ্যায়িত করা হয়, সেই সালমান শাহের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ১৯৯৬ সালের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। সালমানের মৃত্যুর এত বছরেও বাংলা সিনেমায় পূরণ হয়নি তার শূন্যতা। তাই তো তার বিদায়ের দিনে ভক্তদের মুখে ঝরল সালমানকে হারানোর আকুতি। সালমান আত্মহত্যা করেছেন তা এখনও মানতে নারাজ তারা। মুজাম্মেল হকের তোলা ছবিতে হাসান মোহাম্মদ শামীমের রিপোর্ট। শিকি শতাব্দী আগে চলে যাওয়া সালমান তার ভক্তদের মাঝে এখনও জীবন্ত আছেন তার ফ্যাশন, কাজ আর অসাধারণ অভিনয়ে। সিলেটের জকিগঞ্জে জন্ম নেওয়া সালমান মাত্র ৩ বছরের ক্যারিয়ারে পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। এমনকি তার মৃত্যুর পরে জন্ম নেওয়া প্রজন্ম তাকে আইডল বলে মানেন। বলেন, সালমান ছিলেন হিরোদের হিরো। তাদের মতে নিজস্ব ব্যতিক্রমী স্টাইলের কারণে সালমান ছিলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা এক তারকা। সালমান ভাই যেগুলা ১৯৯৬ সাল, ২৫ বছর আগে যেগুলা করে গেছেন, যে স্টাইলগুলা করে গেছেন, বর্তমান যারা আছে তারা তো এগুলা কপিও করতে পারে না। স্টাইলের জন্মদাতা ছিলেন সালমান, আমাদের সালমান। মাত্র ২৭টি সিনেমাতে অভিনয় করেছিলেন সালমান শাহ।
যার অনেকগুলো ছিল তার অকাল মৃত্যুতে অসম্পূর্ণ। তবুও সেসব সিনেমাতে এক পলক তাকে দেখার জন্য বহুবার পর্দায় বুঁদ হয়েছিলেন সিনেমা প্রেমীরা। এখনও তার ছবি টিভিতে প্রচারিত হলে চ্যানেল বদলান না সালমান ভক্তরা। আর এই মানুষটাকে আমি অনেক ভালোবাসি, বা সালমানের অনেক ফ্যান আছে যারা খুব বেশি ভালোবাসে। আর এই ভালোবাসা থেকে এই জায়গায় আসা, জিয়ারত করা আর দোয়া চাওয়া, ওনার ছবি দেখে দেখে আর কি অনেক ভালো লাগতো। তারপরেই জানলাম যে ওনাকে হত্যা করা হয়েছে। এইভাবেই ওনার প্রেমে পড়ে গেলাম। প্রতি বছর সালমানের মৃত্যুর দিনে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সালমানের কবর জিয়ারতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। নিজ উদ্যোগে করেন মিলাদ, দোয়া আর সিন্নি বিতরণ। যদিও করোনার কারণে এবার সালমানের সিলেট নগরীর দারিয়াপাড়ার বাসা ভক্তদের জন্য উন্মুক্ত না থাকায় সেখানে যাওয়া হয়নি তাদের। গত 2 দিন আগে কথা হয়েছে, আমি এখানে আসার আগে আম্মার সাথে কথা হয়েছিল। আম্মা অসুস্থ আছেন, সবাই দোয়া করবেন আম্মার জন্য। কারণ আমরা যেখানে সাধারণ ভক্ত আমরা সহ্য করতে পারি না, মৃত্যুর যে ইয়াটা এটা কেউই সহ্য করতে পারে নাই। সেদিন শুক্রবার ছিল, যেখানে এই দরগায় এসে জুম্মার নামাজ আদায় করার কথা ছিল সালমান ভাই, কিন্তু সেটা আর পড়া হয়নি। দীর্ঘ তদন্তের পর সালমান আত্মহত্যা করেছেন বলে পিভিআই চূড়ান্ত রিপোর্ট দিলেও তা মানতে নারাজ সালমানের ভক্তরা। এ বিষয়ে আছে তাদের নানা যুক্তি। বিচার তো আমরা চাই, আর পিবিএর যে রিপোর্টটা দিলেন আমরা তো সম্মানের সহিত প্রত্যাখ্যান করছি। করে আমরা প্রেস ক্লাবে মানববন্ধনও করছি গত বছর, যখন পিবিএ যখন সংবাদ সম্মেলন করেন তখন আমরা প্রধানমন্ত্রীর কাছে আর্জি করছি আমরা সালমান ভক্ত ঐক্য জোটের পক্ষ থেকে, যে পুনরায় এটা তদন্ত করা হোক। সুদর্শন অভিনেতা সালমানের মৃত্যু বাংলাদেশের সিনেমা জগতের জন্য ছিল এক অপূরণীয় ক্ষতি। 25 বছরেও এই শূন্যতা পূরণ হয়নি, আর কখনো হবে কিনা সেটা নিয়েও আছে নানা প্রশ্ন। ভক্তদের মতে বাংলা চলচ্চিত্রের মহানায়ক একজনই, তিনি সালমান শাহ। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। সিলেটে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী। সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির স্বাক্ষরিত এক পত্রে এ দায়িত্ব দেওয়া হয়। সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন তিনি। শফিকুর রহমান চৌধুরী এর আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও ছিলেন। এছাড়া তিনি সিলেটের 2 আসনের সংসদ সদস্যও ছিলেন। শফিকুর রহমান চৌধুরীকে প্রেরিত পত্রে ওবায়দুল কাদের উল্লেখ করেন, সিলেটের জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমানের মৃত্যুজনিত কারণে সভাপতির পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আপনাকে সিলেটের জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব প্রদান করেছে। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের 12তম মৃত্যুবার্ষিকী ছিল রোববার। এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে তার পরিবার, বিএনপি ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ। মৃত্যু দিবসে সাইফুর রহমানের গ্রামের বাড়ি মৌলভীবাজারের বাহার মর্দনে নেমেছিল তার রাজনৈতিক অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের ঢল। মৌলভীবাজার থেকে ফিরে মোজাম্মেল হকের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হাসান মোহাম্মদ শামীম। 2009 সালের 5 সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন সিলেট বিভাগের উন্নয়নের কারিগর এম সাইফুর রহমান। জাতীয় সংসদে রেকর্ড সংখ্যক 12 বার বাজেট পেশকারী এই নেতার বাড়ি মৌলভীবাজার হলেও তিনি প্রতিনিধিত্ব করেছেন সিলেট 1 আসনেও। উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বিশ্ব ব্যাংকের সাবেক এই প্রেসিডেন্ট জীবদ্দশায় সিলেটকে গড়ে তুলেছেন আপন মহিমায়। তাই তো তার মৃত্যুর 1 যুগ পরেও তাকে মনে রেখেছেন সিলেটের মানুষ। সাইফুর রহমান ছিলেন শুধু বাংলাদেশ বিশ্ববরণ্য একজন অর্থনীতিবিদ, যার গুণ সম্পর্কে সারা বিশ্ব অবগত আছে। সাইফুর রহমান সাহেব এমন রাজনীতিবিদ ছিলেন যিনি শুধু রাজনীতি করতেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। সিলেট উন্নয়নের উপকার এম সাইফুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা আশা করি এই উন্নয়নের অগ্রযাত্রা আমাদের মাননীয় সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর মাধ্যমে অব্যাহত থাকবে।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও তার পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার সদর উপজেলার গ্রামের বাড়ি বাহার মর্দানে কুরআন খতম, মিলাদ, দোয়া ও শিরনি বিতরণের আয়োজন করা হয়। এছাড়া সিলেট ও মৌলভীবাজারের বিএনপির নেতাকর্মীরা সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন, আয়োজন করেন আলোচনা সভা সহ নানা কর্মসূচি। মৌলভীবাজারে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তাদের বক্তব্যে উঠে আসে এম সাইফুর রহমানের জীবন ও কর্মের নানা দিক। মরহুম এম সাইফুর রহমানের অবদানের কথা বলতে গেলে অনেক সময়। আমরা আজকে গর্বিত, সেই নেতার হাত ধরে দীর্ঘদিন আমি রাজনীতিতে, উন্নয়নের রাজনীতি যারা আমাদেরকে রেখে গেছেন, আমরা যেন তার সেই রেখে যাওয়া কর্মসূচিকে যেন বাস্তবায়ন করি। আজকে এই যে সাইফুর রহমান, তাই আপনাদের সাইফুর রহমান আমি মনে করি শুধু এই সিলেটের মানুষের নয়, এই এশিয়া মহাদেশের। আপনারা শুনেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সাইফুর রহমানকে লোন চেয়েছিল পাকিস্তানের অর্থমন্ত্রী বানানোর জন্য, পত্রিকা সে সময় আসছিল। আপনারা শুনছেন না, দেখছেন না আপনারা? আজকে সাইফুর রহমান যত দিন যাবে, যারা দেশ পরিচালনা করবে তত তারা তার তারিফ করবে, তাকে স্মরণ করবে। কিন্তু জীবদ্দশায় সবচেয়ে উইদিন দ্য পার্টি তিনি ছিলেন সবসময় এমপিদের সবসময় চোখের ধাক্কার কাছে। এছাড়াও সাইফুর রহমান স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করে সিলেট মহানগর বিএনপি। আর সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় মিলাদ ও আলোচনা সভার। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বর মাসের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। আসন্ন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সমাপনী পরীক্ষাটি সংক্ষিপ্ত সিলেবাসে হবে, পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও আছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেব। জাকির হোসেন বলেন, আমরা স্কুল খুলে দিয়েছি, শুরুতে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর একদিন করে ক্লাস নেওয়া হবে, পঞ্চম শ্রেণীর সপ্তাহে 6 দিন ক্লাস হবে। সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার আয়োজন করা হবে। প্রতিমন্ত্রী বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিলেও কতটি বিষয় পরীক্ষা নেওয়া হবে সেটি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি ভালো থাকলে সিলেবাস সংক্ষিপ্ত করে 6টি বিষয়ে পরীক্ষার আয়োজন করা হতে পারে। যদি তা সম্ভব না হয় তবে বিষয় কমিয়ে পরীক্ষা নেওয়া হতে পারে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল 24 ঘন্টায় 65 জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 26,628 জনে। গত 24 ঘন্টায় নতুন করে 2,710 জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,17,166 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 4,124 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 14,55,187 জন। গত 24 ঘন্টায় 27,842 জনের নমুনা সংগ্রহ করা হয় আর 27,595টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 9.82%। আর এ পর্যন্ত মোট 90,91,610টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 16.69%। গেল 24 ঘন্টায় যে 65 জন মারা গেছেন তাদের মধ্যে নারী 33 জন এবং পুরুষ 32 জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 17 জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে 13 জন মারা গেছেন। রাজশাহীতে 6, খুলনা 10, বরিশালে 3, সিলেটে 10 ও রংপুরে 4 জন মারা গেছেন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর ওই বছরের 18 মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা 1100 ছাড়িয়েছে। সর্বশেষ 24 ঘন্টায় মারা যাওয়া 9 জন সহ মৃতের সংখ্যা এখন 1106 জন। এদিকে নতুন 81 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এখানে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর হিমাংশু লাল রায় স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টার মধ্যে সিলেট বিভাগে করোনা আক্রান্ত 9 জনের মৃত্যু হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 2 জন সহ সবাই মারা গেছেন সিলেট জেলায়। তাদেরকে নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা এখন 1106 জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে 106 জন সহ সিলেট জেলাতেই মারা গেছেন 915 জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 72 জন, মৌলভীবাজারের 72 জন ও হবিগঞ্জের 47 জন রয়েছেন। সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে 81 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে ওসমানী হাসপাতালে 14 জন সহ 36 জন সিলেটের। এছাড়া সুনামগঞ্জের 13, মৌলভীবাজারের 20 ও হবিগঞ্জের 12 জন রয়েছেন। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 53,472 জন। তন্মধ্যে সিলেটের 32,936 জন, সুনামগঞ্জের 6,156 জন, মৌলভীবাজারের 7,857 জন ও হবিগঞ্জের 6,523 জন রয়েছেন। এসব রোগীদের মধ্যে 45,424 জনই সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 297 জন। বাহরাইনে দায়িত্বরত ফিলিপাইনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও রাষ্ট্রদূতকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ সোসাইটি। রোববার সকাল 10টায় দেশটির রাজধানী মানামায় ফিলিপাইনের দূতাবাসের প্রাঙ্গণে সংগঠনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে রাষ্ট্রদূতকে সংবর্ধিত করেন। এ সময় ফিলিপাইন দূতাবাসের কনসাল ব্রায়ান জেস সহ ফিলিপাইন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফিলিপাইনের বিদায়ী রাষ্ট্রদূত আলফোনসো এর ভির বাংলাদেশ সোসাইটির করোনাকালীন সময়ে কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বাহরাইন সরকারের সহায়ক হিসেবে দুই কমিউনিটিকে একসাথে কাজ করার পরামর্শ দেন। এ সময় বাংলাদেশ সোসাইটি ও ফিলিপাইন কমিউনিটির নেতৃবৃন্দ যৌথভাবে রক্তদান, পরিচ্ছন্নতা কর্মসূচি, ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ বিদায়ী রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন। বাহরাইন সরকারের ভ্যাকসিনেশন প্রকল্পে বিদায়ী রাষ্ট্রদূতের সক্রিয় অংশগ্রহণের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, বিনোদন সম্পাদক আলাউদ্দিন আহমেদ, হুরা শাখার সভাপতি হাসেম রানা, চিত্রা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার সভাপতি মোহাম্মদ স্বপন মজুমদার ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম প্রমুখ। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।